কিন্তু এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কোথায় আছি? এখন আমরা দাঁড়িয়ে আছি হেমকূট পর্বতের নিচে। এই পাহাড়টার দিকে তাকানোই যাচ্ছে না, সারাক্ষণ ওখান থেকে পাথর পড়ছে, ওঠাও যায় না এখানে, আর সাংঘাতিক হাওয়া বইছে। যুধিষ্ঠির বলছে, হ্যাঁ তাই নাকি? তাহলে কি হয়েছিল একটু বলুন, একটু আমি শুনি কিভাবে। এবার যুধিষ্ঠির সবচেয়ে আগে যে প্রশ্নটা করলেন সেটা হলো, হরিণের গর্ভে কি করে মানুষের সন্তান হতে পারে? আপনার যা অবস্থা রাজ্যের সেটা কিন্তু খুব একটা ভালো নয়, এবং এইভাবে থাকলে প্রজারা শেষ হয়ে যাবে। তো আপনি একটা কাজ করুন, ব্রাহ্মণদের কাছে আগে ক্ষমা চান। যাই হোক, তাদেরকে নিয়ে তিনি গেলেন এবং গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে থাকার জায়গাটা বানালেন একটা ইয়াটের মতো একটা জায়গা, মানে একটা বোট, সেটাকে সুন্দর করে সাজানো হলো আর্টিফিশিয়াল গাছ ফাছ দিয়ে। আচ্ছা, বোটটা কেন সেটা পরে বলছি। কি আনন্দ হয়েছে, মনে হচ্ছে পৃথিবী ঘুরছে। নৌকা যেখানে এসে ভিড়লো সেখানে একটা কিন্তু রাজা মানে লোমপাদ এক সুন্দর এবং বিচিত্র আশ্রম নির্মাণ করে। হ্যাঁ হ্যাঁ, এই সেই পুণ্যভূমি যুধিষ্ঠির, যেখানে এত কিছু কাণ্ড হয়েছিল এবং ঘোর তপস্যা করেছিলেন ঋষ্যশৃঙ্গ এখানেই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সোল কানেকশন এপিকের একটি সম্পূর্ণ নতুন এপিসোডে। সরি এরকমভাবে থোড়ি আমি বলি প্রতিদিন, কিন্তু পয়েন্টটা হলো আজকে গলার অবস্থা খুব খারাপ, একটু আস্তে কথা বলবো, সেটা আগে থেকে বলে রাখলাম। প্রেমাশিস, তুমি তো ঠিক আছো? এখন অবধি তো ঠিক আছে। আমার যা কাশি হচ্ছে এবং যা গলার অবস্থা, বেশিক্ষণ আমিও ঠিক থাকবো বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাইতেই আমার মনে হচ্ছে। কিন্তু আমরা যথারীতি আমাদের একটা দায়িত্ব আছে, প্রচুর মানুষ অপেক্ষা করেন এপিকের জন্য। তোমাকে আমাকে আলাদা করে মেসেজ করেন লোকজন যে তারা অপেক্ষা করেন, তো আমাদের সেই দায়িত্ব তো বর্তায় আমাদের কাঁধেই। আপনারা যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে এই চ্যানেলে আমরা মহাভারত নিয়ে একটা সিরিজ করছি, এবং তার মাঝখানে আমরা চেষ্টা করব, এবং প্রেমাশিস প্রমিস করেছে, কিন্তু সেই প্রমিসটা কতদূর রাখতে পারবে আমি শিওর না, যে ও অন্যান্য এপিক নিয়েও রিল বানাবে বলেছে, এরকম বলেছে। বানাবো থরের গল্প আসছে শীঘ্রই। থরের গল্প আসছে বলছে, ঠিক আছে। তার মানে গ্রিক মাইথোলজি, গ্রিক নয় নর্ডিক, হ্যাঁ নর্ডিক মাইথোলজি। নর্ডিক মাইথোলজি মানে যেটা নিয়ে অ্যাভেঞ্জার্সে থর আছে, থর লোকি, সেই নিয়ে আপনি করবেন। মানে এটা কি আপনার ইচ্ছা নাকি মানে প্রত্যয়? এটা প্রত্যয়, কারণ ওর পড়াশোনাও হয়ে গেছে। ও বাহ, খুবই ভালো কথা, তাহলে একটু খুশি হতে পারেন আপনারা। কিন্তু এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কোথায় আছি? এখন আমরা দাঁড়িয়ে আছি হেমকূট পর্বতের নিচে। নন্দা এবং অপরানন্দা নদী, ঋষভকূট পর্বত, এইসব অতিক্রম করে পাণ্ডবরা কৌশিকী নদীর তীরে এসে দাঁড়ালেন। না, কিন্তু ওটার গল্প ওখানে নেই। হেমকূট পর্বতের গল্পটা পাথর পড়তো না, ওটা বলে দে, এখানে নেই। বল তাহলে। আচ্ছা, হ্যাঁ, পাণ্ডবগণ, আচ্ছা এর আগে যেটা হয়েছে সেটা তো আপনারা জানেন, যে গল্প টল্প শুনেছে, সব গল্প। আর আমাদের যুধিষ্ঠির যথারীতি প্রচণ্ড কৌতূহলী, এবং সেখানে তিনি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করেছেন, এবং গঙ্গার উৎপত্তির গল্প তিনি শুনে নিয়েছেন ভগীরথের তপস্যার ফলে। এবার এই পর্বটার নাম, এই উপাখ্যানের নাম, এই পর্বাধ্যায়ের নাম বলা যেতে পারে ঋষ্যশৃঙ্গের উপাখ্যান। তো এনারা নন্দা অপরানন্দা নদী এবং ঋষভকূট পর্বত অতিক্রম করে কৌশিকী নদীর সামনে এসে দাঁড়ালেন। না, কৌশিকী নদী তো শুরুতেই এসে যাননি, তার আগে একটা গল্প। এখন দাঁড়িয়ে আছি আমরা, মানে পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। পাণ্ডব তো না, 4 জন আর দ্রৌপদী এবং লোমশদের সাথে আছে, আর কিছু অন্যান্য লোকজন আছে। এরা হেমকূট পর্বত এখানে দাঁড়িয়ে আছে। এবার এখানে গিয়ে নন্দা অপরানন্দার তীরে দেখছি এই পাহাড়টার দিকে তাকানোই যাচ্ছে না, সারাক্ষণ ওখান থেকে পাথর পড়ছে। হ্যাঁ, সাংঘাতিক শব্দ তার জন্যে, এবং তাকানোই যাচ্ছে না, ওঠাও যায় না এখানে, আর সাংঘাতিক হাওয়া বইছে। তো অবভিয়াসলি কি ব্যাপার বুঝতে পারছে না। তো লোমশ বললেন, দেখো এটা একটা গল্প আছে। গল্পটা কি, যে এই ঋষভ নামে এক ঋষি ছিলেন। ঋষভ ঋষি প্রচণ্ড রাগের জন্যই ফেমাস। তো তিনি এরকম বসেছিলেন, আর বহু মানুষজন নিজ থেকে কথাবার্তা বলছিল, উঠবে ওনার সাথে বিভিন্ন প্রশ্ন করবে ইত্যাদি, জন্য ওনার ব্যাপারটা ভালো লাগেনি, বিরক্তিকর লেগেছে বিষয়টা। উনি তখন বলছেন যে একজন যদি কেউ শব্দ করে
সবার পাথর ফেলতে থাকো, আওয়াজে যেন কিছু শোনা না যায়, হ্যাঁ, কারো কোনো কথা বলা যাবে না, কথা বললে ওপর থেকে পাথর পড়বে। তো হয়ে গেল এর কথা। এবার কি হয়েছে যে নন্দার তীরে এসছেন ইন্দ্র এবং অন্যান্যরা, অন্যান্য দেবতারা আর কি, এরা এসছেন এবং এরা ভাবছেন যে এই আমরা এখানে আছি, আমরা এখানে থাকবো, এখানে যদি সাধারণ মানুষ এসে সবসময় বিরক্ত করে তাহলে তো ব্যাপারটা ঠিক হবে না। এমন একটা ব্যবস্থা করো যে লোকজন যেন তাকাতেও না পারে, এটার দিকে উঠতেও না পারে এই পাহাড়ে, এবং আমরা কি কথাবার্তা বলছি কিছু একটা সাউন্ড ব্যারিয়ার তৈরি করে দাও, এরকম একটা কিছু করতে হবে। তো ঋষভের এটা ছিলই, তো লোকজন কথাবার্তা বলা শুরু করেছে এবং ওখান থেকে পাথর বর্ষা আরম্ভ হয়েছে এবং সেখানে এখনও পাথর বর্ষা চলছে এবং ওই পাহাড়ে ওঠাও যায় না, ওই পাহাড়ে কিছু শোনাও যায় না, সারাক্ষণ হাওয়া বইছে। এই হচ্ছে ওখানকার গল্প। তবে এই যে দেবতারা ওখানে রয়েছেন এবং ঋষভ মুনি ওখানে ছিলেন, সেই কারণে জায়গাটা খুব পুণ্যতোয়া। এই নন্দা উপনন্দার এখানে যদি স্নান করো তোমরা তাহলে তোমাদের অনেক পাপস্খলন হবে। তো এসব পাপস্খলন হয়েছে কারণ এখানে এখনও সেই দেবতারা এখানেই রয়ে গেছেন আর কি। তো এগুলো হওয়ার পরে তারপরে হচ্ছে কৌশিকী নদী। বলে এবার চলো কৌশিকী নদীর তীরে যেখানে বিশ্বামিত্রের আশ্রম, সেখানে তোমাদেরকে নিয়ে যাই বলে লোমশ ওদেরকে নিয়ে গেলেন এবং এনারা এলেন কৌশিকী নদীর তীরে, যেখানে বিশ্বামিত্রের আশ্রম ছিল, কাশ্যপ মুনিরও আশ্রম ছিল এবং ঋষ্যশৃঙ্গ মুনিরও আশ্রম ছিল। ঠিক কৌশিকী মুনির সামনে, কৌশিকী নদীর সামনে এসে তিনি বললেন ওই বিশ্বামিত্র আশ্রমটা দেখতে পাচ্ছ, ওটাই মানে বিশ্বামিত্র আশ্রম। এবং তার সঙ্গে কাশ্যপ গোত্রের একজন মানুষ, তিনি বিভাণ্ডক, মানে কাশ্যপেরই কাশ্যপ বিভাণ্ডক আর কি। হ্যাঁ, কাশ্যপ মহাত্মা বিভাণ্ডকের আশ্রমও এখানে ছিল। আর তার পুত্র বলছে যে ঋষ্যশৃঙ্গ বলে যে মুনির আশ্রম ছিল, তার প্রভাবে কিন্তু ইন্দ্র অনাবৃষ্টিকালে, যখন বৃষ্টি হয়নি, মানে একেবারে হচ্ছে না, সব খরায় শেষ, সেই সময় বৃষ্টি হয়েছিল। যুধিষ্ঠির বলছে হ্যাঁ তাই নাকি, তাহলে কি হয়েছিল একটু বলুন, একটু আমি শুনি কিভাবে। মানে এর আবার মানে এখানে ওই পুরোটা দেয়নি, বাট আমার যে ইয়ের আরে ওর নাম ইয়েটা কালীপ্রসন্ন সিংহ, এখানে ওটা পুরোটা নেই, কিন্তু কালীপ্রসন্ন সিংহের যে ভার্সনটা সেখানে পুরোটা আছে। যুধিষ্ঠির কি জিজ্ঞেস করেন, হ্যাঁ এখানেও আছে, হ্যাঁ, যে কারণ ওকে বলে যে এই সেই ঋষ্যশৃঙ্গ হচ্ছে যে যার মৃগগর্ভে যার জন্ম, মানে হরিণের থেকে যার জন্ম হয়েছে, যাকে ইন্দ্র এমন ভয় পেতেন যে অনাবৃষ্টিকালে হয়েছে এবং শান্তা তার স্ত্রী ছিলেন, এটা হচ্ছে তার জায়গা। এবার যুধিষ্ঠির সবচেয়ে আগে যে প্রশ্নটা করলেন সেটা হলো হরিণের গর্ভে কি করে মানুষের ইয়ে হতে পারে, মানুষের সন্তান হতে পারে। অসম জনি, এই কথাটাও বলেছে, অসম জনি দুটো মানুষের মানে দুটো প্রাণীর মধ্যে কি করে হতে পারে। বলে তাহলে এত কৌতূহল যখন তোমার, তাহলে শোনো বলে তিনি বলেন এক সময় বিভাণ্ডক মুনি দীর্ঘ তপস্যায়, মানে অনেক দিন ধরে তপস্যা করছেন, তিনি শ্রান্ত হয়েছেন তপস্যায়, ক্লান্ত হয়ে এক নদীর ধারে এসে মহাহ্রদে, নদী না হ্রদ, বড় হ্রদ, সেই হ্রদে স্নান করছিলেন। এই সময় উর্বশী, মানে অপ্সরা উর্বশী ওখানে স্নান করছিলেন এবং তিনি সূক্ষ্ম বস্ত্রে ছিলেন, মানে প্রায় বস্ত্রহীন অবস্থাতেই ছিলেন, এবং তাকে দেখে তিনি কামাবিষ্ট হয়ে পড়েন, তিনি কাম তাড়িত হয়ে পড়েন এবং তিনি এতটাই কাম তাড়িত হয়ে পড়েন যে তিনি রেতপাত করে ফেলেন, বীর্যস্খলন যেটাকে বলা হয়। তিনি তার রেতপাত করে ফেলেন, যেটা আমরা আগেও শুনেছি মহাভারতে, এটা বারবারই হয়েছে। হ্যাঁ, ইয়েরও তো হয়েছে, ভরদ্বাজের ব্যাপারে তাই। ইনফ্যাক্ট ওই উপরিচরের ক্ষেত্রে ওই ইয়েটা ছিল, ওই পাখি নিয়ে যাচ্ছিল, তো এইটা আমরা বারবার শুনেছি। তো এখানে একটা জিনিস আছে, আমি জানি না এটা কি করে পসিবল, বাট বলেছে যে ওইখানে ওই হ্রদে একজন হরিণী তিনি জল পান করছিলেন, তো সেই বীর্য থ্রু দ্যাট, মানে হরিণীর মুখ দ্বারা তার ভেতরে প্রবেশ করে। মানে সেই সময় অ্যানাটমির ব্যাপারে খুব একটা ভালো জ্ঞান দিতে ছিল না, এটুকু তো বোঝা যায়। কারণ হ্যাঁ অবভিয়াসলি, কারণ একটা প্রসেস তো আছে, কিন্তু এখানে আবার একটা জাস্টিফিকেশন আছে যেটা তুই ওখানেও পাবি। এটা হলো কোনো এক সময় ইন্দ্র না কে দিয়েছিল একটা শাপ, যে তোমার
তুমি হরিণী হয়ে জন্মাবে, তোমার গর্ভে জন্ম হবে এক মহামুনির, মহাঋষি, মানে তিনি আর কি একটা দারুণ কাজ করবেন এই বিশ্ব সংসারে। তিনি অনাবৃষ্টির সময় বৃষ্টি আনবেন। এই মানে ছিল, এই কি বলবো, অভিশাপ ছিল। এবং অভিশাপের পর তিনি এটা করেছেন, মানে তারপর তিনি গর্ভবতী হন এবং ওই হরিণী গর্ভবতী হয়। এবং হরিণী গর্ভবতী হওয়ার পর তিনি এক পুত্রকে জন্ম দেন এবং এনার নাম ঋষ্যশৃঙ্গ। হ্যাঁ, ঋষ্য হচ্ছে এক ধরনের হরিণী আর কি, হরিণ জাতীয় প্রাণী, এবং শৃঙ্গ যেহেতু ওর মানে শিং, মাথায় একটা শিংয়ের মতো একটা ব্যাপার ছিল, একটাই ছিল। এবার বিভাণ্ডক তিনি একজন ওয়াইজ মানুষ। তিনি যেটা করেন সেটা হলো, তিনি বলেন ঋষ্যশৃঙ্গকে, তুমি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি নিজের জীবনটা কাটাও। এবং পুরো যে জীবনটা ওনার বড় হওয়া অবধি তিনি এক গভীর তপবনে, সভ্যতা থেকে দূরে, শুধু তার বাবার সঙ্গে তার সময় কাটত এবং বনের পশু পাখি এইটুকু যা দেখা, ফল মূল টুকটাক, মানে তার আশেপাশে যেটুকু, মানে তিনি কোনোদিনই ওখান থেকে বাইরেও যাননি। এবং নারী অন্য কোনো মানুষই দেখেনি, নারী তো দূরের কথা। এবং মনে হয়েছিল, আমাদের বিভাণ্ডকের মনে হয়েছিল, যদি আমি এইভাবে ওকে রাখতে পারি তাহলে সে একটু সেফ থাকবে, মানে নারীদের থেকে দূরে থাকবে, সে ভালো তপস্বী হতে পারে, ভালো তপস্বী এবং ব্রহ্মচর্য যদি পালন করে তার একটা মারাত্মক লাভ পাবে কোনো না কোনো সময়। তো এই সময় অঙ্গদেশ, অঙ্গের কথা আমরা অনেকবার বলেছি, অঙ্গবঙ্গ কলিঙ্গর কথা এখানে আছে। অঙ্গদেশে লোমপাদ বলে এক রাজা ছিলেন। অঙ্গদেশ আপনারা যারা হয়তো জানেননি, যে বিহারের একটা অংশ, মুঙ্গেরের ওদিকটা যে এলাকাটা, সেটাকে অঙ্গ বা অঙ্গিকা এখন বলা হয়, সেটা হচ্ছে অঙ্গদেশ। যার রাজা হয়েছিল পরে কর্ণ, যাকে রাজা করা হয়েছিল। তো সেই লোমপাদ দশরথের সখা ছিলেন, এটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো বিষ্ণু পুরাণে, ব্রহ্মা পুরাণে, পদ্ম পুরাণে, এই তিনটে পুরাণেই ঋষ্যশৃঙ্গ মুনির কিন্তু উল্লেখ পাওয়া যায় আলাদা আলাদাভাবে, মহাভারত ছাড়াও। ঋগ্বেদে কোনো রকম, মানে বেদে কোনো উল্লেখ নেই, বাট পুরাণগুলোতে উল্লেখ আছে। আর অ্যাকচুয়ালি তো পুরাণগুলো রচিত হয়েছে সব এরপরে, এগুলো রেফারেন্স করে অন্যান্য পুরাণ অনেকগুলোতেই আছে। ইনফ্যাক্ট দক্ষিণ ভারতীয় যে ভার্সনগুলো বা যে ভার্সনগুলো হলো ধর অন্যান্য ভার্সন, যেগুলো ক্রিটিক্যাল ভার্সন, সেখানেও কিন্তু এই গল্পটা আছে। আচ্ছা, এবার এক সময় লোমপাদ, এই লোকটা খুব একটা সুবিধার লোক ছিল না, এবং সে ব্রাহ্মণদের প্রতি একটু অসৎ আচরণ যাকে বলে, মানে একটু চিট করেছে, অপমান করেছে। এইসব করাতে ইন্দ্র খুব রেগে গেছে এবং ইন্দ্র কোনোভাবেই ওই রাজ্যে বৃষ্টিটা বন্ধ করে দিয়েছে। বৃষ্টি আর হবে না এই রাজ্যে। তো অবভিয়াসলি একটা রাজ্যে বৃষ্টি না হলে যা হওয়ার, অনাবৃষ্টি হলে যা হয়। তার আগেও একটা জিনিস হয়েছে, যেহেতু ব্রাহ্মণদের সাথে সে এরকম অনাচার করেছে, সেজন্য ব্রাহ্মণকুল তাকে ত্যাগ করেছে, এবং এই কারণে তার কোনো চিফ অ্যাডভাইজার কেউ ছিল না, একদম, যে পরামর্শ দেবে বা অ্যাডভাইস করবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেই কারণে এটা এসছে যে মানে বেসিক্যালি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। কারণ তার যে বেসিক আমার মনে ধর, আমি যদি আজকের দিনের কথা মনে করি, যে খুব ওয়াইজ অ্যাডভাইস দেওয়ার লোক যদি না থাকে, তাহলে পরে তো এটা হতেই পারে যে না, গ্লোবাল ওয়ার্মিং কিচ্ছু হচ্ছে না, হ্যাঁ, এর থেকে বাঁচার কোনো উপায় নেই, তো একদিন গিয়ে তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে আমাদের এখানে, এরকম ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, মানে সদুপদেশ দেওয়ার মতো লোক ছিল না। আর তাছাড়া যে কোনো, এটা বারবারই বলা হচ্ছে যে ব্রাহ্মণরা সেই সময়, ব্রাহ্মণ বলতে ওয়াইজ লোককে তুমি তোমার সামনে রাখলে তোমার কি সুবিধা হবে, তুমি ঠিক ডিসিশনগুলো নিতে পারবে। আর যদি এটা না রাখতে পারো, তাহলে তুমি ঠিক কাজ করছো না, দ্যাট ইজ ফর শিওর। কারণ তোমার ক্ষত্রিয় ধর্মের যে বেসিক আইডিয়া, তোমার শিক্ষা, সেগুলো কোনোদিনই ওই লেভেলে ওয়াইজ জিনিস বা ওই লেভেলে উইজডম তোমার কাছে নেই, যেটা ব্রাহ্মণদের কাছে আছে। যাই হোক, সে তো ব্রাহ্মণরা ছেড়ে চলে গেছে, খুবই খারাপ অবস্থায় আছে। একটা পয়েন্টে একজন মুনি রাজ্যে এসছেন এবং এসে তিনি রাজাকে বলেছেন যে দেখুন,
আপনার যা অবস্থা রাজ্যের সেটা কিন্তু খুব একটা ভালো নয়, এবং এইভাবে থাকলে প্রজারা শেষ হয়ে যাবে, আপনার রাজ্যও শেষ হয়ে যাবে। তো আপনি একটা কাজ করুন, ব্রাহ্মণদের কাছে আগে ক্ষমা চান, ব্রাহ্মণদের কাছে ক্ষমা চান, তাদেরকে মানে তাদের যে কোপ পড়েছে আপনার উপর সেটাকে শান্ত করুন, প্রায়শ্চিত্ত করুন। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট করুন, সেটা হলো মুনিকুমার ঋষ্যসিংহকে নিয়ে আসুন। যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বৃষ্টি হবে। এবার কি হলো? তো এবার উনি বললেন যে আচ্ছা, প্রথমে তো প্রায়শ্চিত্ত হলো, তারপর এবার মুনি ঋষ্যশৃঙ্গ এ তো কাশ্যপ মুনির আশ্রমে তপবনের ভেতরে রয়েছে, একে নিয়ে আসা যায় কি করে? তো তার অ্যাডভাইজার যারা ছিলেন তাদেরকে ডাকা হলো। তারা বললেন হ্যাঁ কথাটা তো ঠিক, কিন্তু আনারটা তো আমরা বুঝতে পারছি না কি করে নিয়ে আসবো। তখন তিনি খবর দিলেন যে, মানে এটা বলেইছিলেন যে এসছিলেন যে নারী সঙ্গ কোনোদিনও করেনি, দেখেইনি, হ্যাঁ, নারীকে দেখেইনি কোনোদিনও। তো লোমপাদের মনে হলো যে নারী সঙ্গটাই একমাত্র কারণ হতে পারে ঋষ্যশৃঙ্গকে এখানে নিয়ে আসার। তো তিনি তার শহরের বা রাজত্বের যারা মূল বারবনিতা ছিলেন তাদেরকে নিয়ে আসলেন, ডাকলেন, ডেকে বললেন যে এই হচ্ছে কাজ, এই হচ্ছে টাস্ক, যে ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসতে হবে এখানে, এবং সম্মানপূর্বকই আনতে হবে, জোর করে তুলে আনতে যাবে না। সবাই ভয় পেয়ে গেল যে এটা কীরকম কাজ বলছে আর কি, এই কাজ তো আমরা কেউ করে উঠতে পারবো না, সবাই পাংশুটে হয়ে গেছে। তো আমাদের একজন বয়স্কা উনি বললেন যে আমি পারি, আমার একটা মাথায় একটা চলছে প্ল্যান, আমি এটা করতে পারবো, আমি চেষ্টা অন্তত করবো, সৎ চেষ্টা করবো আমি নিয়ে আসার, তবে আমার কিন্তু লাগবে, উপঢৌকন লাগবে। তো তাকে অনেক কিছু দেয়া টেয়া হলো, বললে শুধু তাই নয়, আমি যেমন করে বলবো তেমন করে আমাকে অ্যারেঞ্জমেন্টটা করে দিতে হবে। কি অ্যারেঞ্জমেন্ট হলো যে, এবং তিনি বললেন হ্যাঁ সব দেয়াটা হলো, তো তার একটা বনিতা কুলকে নিয়ে আর কি। তো সেই সময় তার যে বনিতা কুলদের যৌনকর্মী, এরা সেই সময় যৌনকর্মী বলতে পারিস, কিন্তু তারা শুধু নৃত্য গীত যাকে বলা হয়, হ্যাঁ মানে দের আর কি, যেরকম আমরা মৃচ্ছকটিকমে যেরকম পেয়েছি, হ্যাঁ বসন্ত সেনা এই ধরনের যারা ছিলেন, তাদের তো একসময় সমাজে একটা জায়গা ছিল। তো যাই হোক, তাদেরকে নিয়ে তিনি গেলেন এবং গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে থাকার জায়গাটা বানালেন একটা ইয়াটের মতো একটা জায়গা, মানে একটা বোট, সেটাকে সুন্দর করে সাজানো হলো, আর্টিফিশিয়াল গাছ ফাছ দিয়ে সাজানো হলো, যে ধরে নিয়ে এখান থেকে, আচ্ছা বোটটা কেন সেটা পরে বলছি, বোটটা কেন সেটা পরে, হ্যাঁ জানা যাবে। তো সুন্দর করে সাজানো হলো, খুবই একদম দুর্ধর্ষ লাগছে, বোটটা রমণীয় লাগছে দেখতে। হ্যাঁ, তো হলো, এবার ওটাকে ধীরে 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 কাশ্যপ মুনির তপবনের কাছে নিয়ে যাওয়া হলো ওটাকে। এবার এই যে যিনি ছিলেন বয়স্কা, উনি তার মেয়েকে বললেন তুমি যাও, এবং শিখিয়ে টিকে দিয়েছিলেন আর কি ট্রেন করে, বেশ ভালো। এবং সেই বুদ্ধিমতী যাকে পাঠানো হলো, সেই বনিতা কন্যা, তিনি গেলেন, ঋষ্যশৃঙ্গ বসে আছেন। প্রশ্নগুলো এখানে খুব ইন্টারেস্টিং, গিয়ে যে প্রশ্নগুলো করলেন, বললেন যে আচ্ছা সাধু, আপনারা সবাই এখানে ভালো আছেন তো? ফল মূল এইসবের অভাব নেই? এসবের কোনো অভাব তো নেই। আপনার পিতা ভালো আছেন? সবার তার শরীরের নিশ্চয়ই কুশল? হ্যাঁ, আমি শিওর যে আপনার মতন ঋষিকুমার থেকে তিনি খুবই খুশি, আর আপনার পড়াশোনা, বিদ্যা, শাস্ত্রচর্চা এসব ঠিকঠাক চলছে তো? তো এরকম একটা প্রশ্ন করেছে এরকম করে। আর ঋষ্যশৃঙ্গর ব্যাপারটা কি, ও তো কোনদিনও ও নারী পুরুষের বিভেদটাই জানে না। হ্যাঁ, ও মানুষ ভাবে, সবাই মানুষ। তো ঋষ্যশৃঙ্গ বলছেন আপনাকে তো অন্যরকম লাগছে দেখতে, এত সৌন্দর্য বেরোচ্ছে আপনার চেহারা থেকে, আপনার একটা জ্যোতির্পুঞ্জের মতো লাগছে, আপনার মধ্যে থেকে জ্যোতি বেরোচ্ছে আপনার থেকে। আমি একটু আপনাকে পা ধোয়ার জল দিই হে ব্রাহ্মণ, কারণ সে তো জানেই না যে ব্রাহ্মণ কুমার ছাড়া অন্য কেউ। একদমই বলছে হে ব্রাহ্মণ, আপনাকে একটু দিচ্ছি এবং কিছু ফলমূল আমি এনে দিচ্ছি, যথাবিধি আপনাকে সৎকারটা করি, আর আপনি বসুন। তো আপনার আশ্রমটা কোথায় হে ঋষিকুমার? আপনার
বলছে ভাবছে ঋষিকুমারী বোধহয়, বলছে হে ঋষিকুমার, আপনার আশ্রম কোথায় এবং আপনি কি মানে কোন ব্রতেতে আপনি রয়েছেন, কোন ব্রত আচরণ করছেন আপনি, এতটা মানে আপনার মধ্যে তেজস্বী তেজ কি করে দেখতে হলেন? পাচ্ছি। হ্যাঁ, বল তারপর। এবার এই বেশ্যাকন্যা, মানে এখানে বেশ্যাকন্যাই বলা আছে, এই বারবনিতা কন্যা তিনি, তো উনি বললেন যে ত্রিযোজন ব্যাপী, মানে ত্রিযোজন ব্যাপী যে পর্বত দেখতে পাচ্ছেন আপনি, তার পেছন দিকে আমার এক রমণীয় আশ্রম আছে, আর সেখানে আমার একটা, আপনাকে আরেকটা জিনিস বলি, আমার একটা ধর্ম আছে, এটা আমার স্বধর্ম, যে আমি আপনার থেকে না, আপনি যে সেবা করবেন বলছেন এটা নিতে পারবো না, কোনো ফলমূল গ্রহণ করতে পারবো না, আপনার থেকে কোনো কিছুই আমি গ্রহণ করতে পারবো না, কোনো সেবাই গ্রহণ করতে পারবো না, বরঞ্চ আমি আপনাকে সেই অভিবাদন করব, আপনি আমাকে কোনো রকম অভিবাদন করবেন না, আমার ব্রত অনুযায়ী আমি আপনাকে আলিঙ্গন করব। এবার অবভিয়াসলি একটা পুরুষ যে জীবনে নারী দেখেনি, তো তাকে আলিঙ্গন করে। এবার বললো কতগুলো ফল আপনাকে দিচ্ছি, পাকা ফল আমার কাছে আছে, সে কি কি ফলের নাম তো আছে। হ্যাঁ, ভল্লা, আমলক, পুরুষাক, ইঙ্গুর, হ্যাঁ, ধনবানস, প্রিয়লস, এই সমস্ত ফল দিচ্ছি, আপনি ইচ্ছা অনুসারে যখন খুশি আপনার আপনি খাবেন, এটা আমার জন্য, মানে আমার তরফ থেকে আপনাকে আমি দিলাম। তো উনি ফলগুলোকে বর্জন করে দিলেন, এগুলো আমার লাগবে না, আপনাকে একটু আগে আমি বললাম অভিবাদন করা যাবে না, আপনার কিছু দেওয়া আমি নিতে পারবো না, তাও আপনি কেন এটা করছেন। বরঞ্চ ঋষ্যশৃঙ্গকে মানে দুর্দান্ত সুস্বাদু কিছু খাদ্যদ্রব্য দিলেন, সুগন্ধ একটা, মানে সুগন্ধি মালা, সুন্দর দারুণ দেখতে একটা মালা দিলেন, আর অদ্ভুত টাইপের দেখতে একটা উজ্জ্বল একটা কালারের, উজ্জ্বল একটা রঙের একটা বসন দিলেন, এবং উত্তম পানীয় দিলেন। আমি শিওর যে এই পানীয়টা উত্তম বলতে এর মধ্যে সুরা বা ইত্যাদি ইত্যাদি কিছু, পরে এসে বোঝা যায় এটা। হ্যাঁ, এখন এটা ঋষ্যশৃঙ্গর পার্সপেক্টিভ থেকে বোঝা যায়, তো বুঝতেই পারছে না, ঠিক, ও বুঝতেই পারছে না। হ্যাঁ, তারপর এবার যেটা হয় যে এই পানীয় খাওয়ার পর এটা খেলাধুলা, একটু হাস্য পরিহাস, বল ছিল ওনার কাছে, হ্যাঁ একটা বল ছিল, সেটা নিয়ে ওরা ড্রপ খায়, বাউন্স করে, ড্রপ করে, সব দিয়ে খেলাধুলা করছে। মানে বনিতা কন্যা বেশ আর কি ওকে মহাবিষ্ট করে ফেলেছে, হালকা গায়ে টাচ করছে, আলিঙ্গন করছে, জোরে চেপে ধরছে, এইসব করছে। ঋষ্যশৃঙ্গর আলটিমেটলি তো শরীরটা পুরুষেরই, একদম। এ প্রথম একটা নারী সঙ্গ পেয়ে বুঝতেও পারছে না ছেলেটা যে এটা কি হচ্ছে, এটা কি ব্যাপারটা, এটা তো আমার, আর এটা দেখতেও পাচ্ছে যে মণিকুমার আর বনিতা কন্যা দেখেছে যে আবিষ্ট কিন্তু এটা হয়ে গেছে, মানে যেই আবিষ্ট করার জন্য ও এসেছিল সেই আবিষ্টটা হয়ে গেছে, এবং সেখানে হয়ে যাওয়ার পরে দেখলো যে কিরকম একটা অদ্ভুত টাইপের করছে, মানে একটু বিকার দেখা যাচ্ছে ওর মধ্যে। ঠিক সেই সময় বলছে আমার না হোম আছে, সন্ধাননিকের সময় হয়ে গেছে, আমার একটা হোম করতে হবে আমার আশ্রমে, আমি যাই বলেছে, চলে গেল। এবার এই অবস্থায় ঋষ্যশৃঙ্গকে ফেলে রেখে চলে গেল। কি অবস্থা তার ঋষ্যশৃঙ্গের! তো এই অবস্থায় তিনি ছেড়ে চলে গেলেন, এবং ঋষ্যশৃঙ্গ নিজের মতো করে এটা কেমন জানি একটা অদ্ভুত করছেন, তিনি ঠিক বুঝতে পারছেন না যে মানে কিরম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, হ্যাঁ কেমন ঘুরে বেড়াচ্ছে, পাগল করছে আর কি। প্রথম অনুভূতি যা হয় জীবনে, একটা ও তো যৌবনপ্রাপ্ত একজন মানুষ, সে যৌবনপ্রাপ্ত মানুষ হওয়ার পরেও জীবনে প্রথমবার নারীর টাচ পেলেন, তো যা হওয়ার তাই হওয়ার, সঙ্গ মানে এই ধরনের খেলাধুলো, এই আনন্দ, এসবের তো ব্যাপার নেই ওর জীবনে। হ্যাঁ, এবং তারপর কি হলো, বিভাণ্ডক এই অবস্থায় ও তো পাগল হয়ে গেছে, দীর্ঘশ্বাস নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বিভাণ্ডক মুনি বাড়ি ফিরলেন। বাড়ি যে ফিরলেন, এখানে খুব সুন্দর লেখা আছে যে দেখা যাচ্ছে বিভাণ্ডক কাশ্যপ এসে দেখছেন যে ছেলে আমার কেমনটা বিকার হয়ে দিকে আকাশের দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি শূন্য আর কি, হ্যাঁ চোখ পিঙ্গল বর্ণ হয়ে, হ্যাঁ সে একটা কেমন হয়ে আছে। তো কাশ্যপ বলছে যে কি ব্যাপারটা, কি হয়েছে কি তোমার, হ্যাঁ তুমি কি আজ সন্ধাননিকের কাঠ ফাট যজ্ঞের কাঠ কোথায়, আর ঘি যে ঢালবো সেগুলোকে সব পরিষ্কার করে এসব কোথায় ব্যাপারটা, আমি তো কিছু দেখছি না, তোমাকে সন্ধাননিক হয়ে গেছে নাকি করবে না, কি বলতে চাইছো কি, আজকে তোমাকে একটা অন্যরকম লাগছে, আগের মতো লাগছে না তো, শরীর ঠিক আছে তো, আর কেউ কি এসছিল, এরকম হয়ে কাতর টাইপের একটা লাগছে তোমাকে দেখতে।
এবার ঋষিসিংহ বললেন হ্যাঁ এসছিলেন, এক ব্রহ্মচারী এসছিলেন, জটাধারী ব্রহ্মচারী। জটাধারী ব্রহ্মচারী, কিন্তু জটার ব্যাপারটা হচ্ছে তার চুল এত লম্বা, মানে দীর্ঘ কেশ, সেগুলো আবার সুন্দর করে বিনুনি করা, তার মধ্যে আবার গোল্ডেন জড়ি লাগানো, অদ্ভুত। এই কোনো কিছুরই ওর কোনো এক্সপোজার নেই, ও বলতেও পারছে না যে এক্স্যাক্টলি কি বলছেন। তিনি বিরাট লম্বাও নন, আবার বিরাট বেটেও নন, তিনি একটা মাঝারি উচ্চতার, মানে একটা খুব সুন্দর উচ্চতা। এবং বলছে তার যে গায়ের রং, কি বলবো পিতা আপনাকে, মানে সোনার মতো গায়ের রং, একটা ঠিক সোনা যেরকম গায়ের রং সেরকম। আর বলছে যে চক্ষু, মানে তার এখানে অনেকবারই বলা হয়েছে চক্ষুর ব্যাপারে, বলছে চোখ পদ্ম পলাশের মতো, ওরকম একটা চোখ নিয়ে তিনি এসছেন, দেবপুত্রের ন্যায় সুন্দর। দেবপুত্রই বলেছে, কিন্তু পুত্র, হ্যাঁ উনি তো জানেন না দেবপুত্রের মতো হয়েছে, ভগবান কেউ এসে দেখা করে গেছে আমার সাথে আর কি। তারপরে তারপরে এই যে বলছে তো স্বর্ণ সূত্রে গাথিত তার বিনুনি, হ্যাঁ। তারপর বলছে যে চুল টুল আবার রং করাও ছিল আর কি, একটু ব্লুইশ তার চুলটা, হ্যাঁ হাইলাইট করা ছিল বোধহয়। তো তারপর তার দেহের বর্ণনা করতে গিয়ে এটা লেখা আছে, সেটা এখানে বললে পরে ব্যান হয়ে যাবে। না বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি খুব যতটা সুন্দর করে বলা যায়, কারণ দেখ আলটিমেটলি তো এটা মহাভারতেই লেখা, আমরা তো বলছি না। এবার বলছে যে তার জটা সুদীর্ঘ, ওইগুলো তো হয়েছে। বলছে আকাশে বিদ্যুতের ন্যায় তার কণ্ঠে কি একটা দুল ছিল, হ্যাঁ রিন রিন করে একটা আওয়াজ হচ্ছিল, এবং সেটা দুলছে। আর তার নিচে সাধারণত পুরুষদের যেরকম থাকে তার চেয়ে অনেক বেশি উচ্চ দুটো মাংসপিণ্ড তিনি দেখতে পেয়েছেন। বলছে এটা তো একটুখানি উনি তো দেখেননি কোনোদিনও, মানে যেটাকে স্তন বলে সেটা তিনি দেখতে পেয়েছেন, এবং তিনি এটার কথা বলেছেন। আরেকটা বলেছেন যে তার কোমরের যে স্ট্রাকচার, সেটা পিপিলিকার যে মধ্যভাগ যেরকম সরু হয় ঠিক সেরকম কিন্তু। এবার বলছে শুধু তাই না, ওনার যে কণ্ঠ, সেই কণ্ঠ যে কি সুমধুর, কোকিলের মতো এক কণ্ঠ। আর এই পুরোটা যে বলছে, এই পুরোটা কিন্তু তিনি আবিষ্ট হয়ে বলছেন, মানে তার মধ্যে ওই ব্যাপারটা চলে এসছে, মানে ওই কথা বললে পরে মনে হয় যেন কামড়টা ঝনঝন করছে। হ্যাঁ। আর বলছে আমাদের মতো জামা কাপড় তিনি পরেননি, চির বসন পরে আসেননি, কিন্তু তিনি তার যে বসন, সেটার মধ্যে একটা অদ্ভুত ট্রান্সপারেন্সি আছে, অথচ আবার মানে সেটা বসনই তো, সুতরাং দেখাও যাচ্ছে আবার দেখাও যাচ্ছে না, এটা কীরকম অদ্ভুত একটা ব্যাপার। আর তারপর বলছে তার মুখ অসামান্য সুন্দর, তার কণ্ঠস্বর কোকিলের মতো, আর তার বাক্য শুনলে না কীরকম আনন্দ হয়। আর বলছে ওই ডান হাত দিয়ে একটা বলকে, একটা গোলাকার বল, মানে বল বলছে, উনি ফল বলেছেন, ও তো গোলাকার মতো ফলই জানে, ফলটাকে তিনি মারলেন, ফলটা লাফিয়ে লাফিয়ে উঠছে। এটা যে কী ব্যাপার আমি তো জানি না পিতা, কিন্তু এটা মানে আমি বুঝতে পারছি না। আর দেবপুত্রের আমার প্রতি দারুণ অনুরাগ হয়েছে, তিনি আমাকে বারবার আলিঙ্গন করছিলেন, আর আমার দারুণ লাগছিল। আর আমার জটা ধরে তিনি মুখে ঠেকিয়ে আমার জটা দিয়ে মুখে ঠেকিয়ে একটা অদ্ভুত শব্দ করলেন, তাতে আমার অদ্ভুত হর্ষ হলো, কিন্তু দারুণ আনন্দ হলো। মানে আনন্দটা কষ্ট ভাব ঋষিসিংহের, এতটা বড় হয়ে গেছে, তার শরীর মন সমস্ত কিছু তৈরি, অথচ তাকে তার বাবা জাস্ট মানে এক্সপ্লোর করতে দিচ্ছে না, এক্সপোজারই দেয়নি। তার জন্য যে কষ্ট, আমার কিন্তু বেশ কষ্টই হয়েছে। অবশ্যই ইনি জানেনই না যে নারী শরীর কি, নারী কি, এনার কোনো আইডিয়া। আমার মনে হয় মহাভারতে এই জায়গাটা এই জন্যই দিয়েছে যে মানে এটারও কোনো মানে নেই আর কি। আর এটার মানে নেই যে সেটাও খুব পরিষ্কার করে আছে, এটা যে অ্যাকচুয়ালি ঠিক বা ভুল কোনোটাই নয়, বা ভুল বলাই যেতে পারে। ভুল এটা কোনো এটা করেছে মানে এটার জন্য যে ঋষিসিংহ একটা সাংঘাতিক একটা কিছু হয়েছে তা নয়, না একেবারেই নয়। আর ইনি বলছেন তারপরে যে সমস্ত ফল তিনি আমাকে দিয়েছেন তার মধ্যে কোনো বীজ নেই, আর সেই স্বাদ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না পিতা যে কতটা সুস্বাদু ব্যাপারটা। তারপর বললেন যে আর উনি একটা জলও দিয়েছেন, সে জল পান করে যাওয়া আর কি আনন্দ হয়েছে। এবার এটা যে পরে তো বাবা তো বলবে যে কি আনন্দ হয়েছে, মনে হচ্ছে পৃথিবী ঘুরছে, প্রথমবার জীবনে মদ খেলে যেরকম হয়। তো এই সকল, আর কি হয়েছে, এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত সুগন্ধি মালা উনি আমাকে দিয়ে গেছেন, ফেলে গেছেন। আর আমি না, উনি চলে যাওয়ার পর থেকে বললেন পিতা আর কিচ্ছু ভালো লাগছে না, আমার কেমন একটা
কেমন একটা অস্বস্তি হচ্ছে, আমার মনে হচ্ছে ভেতরে একটা আগুন জ্বলছে, মনে হচ্ছে এক্ষুনি চলে যাই তার কাছে। হ্যাঁ মনে হচ্ছে এক্ষুনি চলে যাই। আর আমি তার ব্রহ্মচর্যটা কি প্রকার এইটা বুঝতে হবে। ও তো এখনো ওই ট্রান্সে ও আছে, তো ওখানেই আছে যে উনি কি করে, ওনার ব্রতটা কি, উনি যে এত একটা অদ্ভুত মানে ঋষিপুত্র দেবপুত্রের মতো উনি একজন, ওনার ব্রতটা কি, আমি ওনার সঙ্গেই তপস্যা করবো বলছি। উনিও তো ব্রহ্মচর্য, ও তো জানে সবাই ব্রহ্মচারী, ও জানে সবাই হ্যাঁ ব্রহ্মচারী। পৃথিবীর সবাই ব্রহ্মচারী জানে, ওনার সঙ্গে আমি তপস্যা করব। বিবান্তক এবার বুঝেছে এই রে, এতদিন ছেলেকে সেফ রাখতে চেয়ে পেরেছিলাম, এখন তো আর রাখা যাচ্ছে না, ছেলেটা নষ্ট হয়ে গেল, ছেলেটা নষ্ট হয়ে যাবে, উচ্ছন্ন যাবে, কি করা যাবে। বলেছে শোনো, এ মানুষই না, রাক্ষস, ওরা রাক্ষস। বলছে ওরা রাক্ষস, আর তোমাকে যেসব খাইয়েছে না ওসব বাজে জিনিস, ওগুলো হলো মদ। মদ কারা খায় জানো? মদ আমাদের একেবারে কোনো চান্সই নেই, ঋষি হয়ে মদ খাওয়াই যাবে না, আর তুমি ওসব খেয়ে ফেলেছো, তোমাকে খাইয়ে দিয়ে গেছে। আর এই যে মালা টালা দিয়ে গেছে, একদম ছবেও না, এখানে ফেলে দাও এক্ষুনি, এইসব বাজে জিনিস বলে। এরা সমস্ত এই আমাদের তপস্যা ভঙ্গ করার জন্য এরা আসে, হ্যাঁ বিভিন্ন রকম রূপ নিয়ে ছলা গলায় আমাদেরকে ভুলিয়ে দেবে। এদের সাথে আমাদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, হবে না এসব। আমি দেখছি কে এসেছিল, আমি দেখছি বলে তুমি দাঁড়াও, আর এগুলো ফেলো, এগুলো সব আমি এক্ষুনি চুপ করে বসে থাকো। ও বেরিয়েছে খুঁজতে, এবার খুঁজতে গেছে, এবার এও তো মানে এটাও একটা অদ্ভুত ঘটনা, তিনি খুঁজতে গিয়ে খুঁজে পাননি। তার কারণ কি, ওরা তো কোনো আর আলাদা করে জায়গায় নেই, ওরা তো তখন বোটে চলে গেছে অন্যদিকে, খুঁজেছে অনেক কিছু, আর ওনাকে বলে গেছে ওটার পেছনে ওর আশ্রম, সেই আশ্রমে উনি নেই। খুঁজতে টুজতে গেছে তো কিছুই কোনোভাবেই পাওয়া যায়নি, এবং 3 দিন ধরে খুঁজেছেন। যে ছেলেকে যে এরকম করে দিয়ে গেল তার তো আর মানে খুঁজে বের করতে হতো তাকে, কিছুতেই খুঁজে পাননি, 3 দিন হয়ে গেছে। এবার তারপরে একদিন হঠাৎ করে, একদিন এবার খুঁজে পাননি, তারপর 2-3 দিন চলে গেছে। এবার আমাদের বিভাণ্ডক ঋষি তিনি গেছেন ফল আরোহণ করতে, যেরকম বেরোন আর কি, বেরিয়েছেন, সেই সময় আবার রিএন্ট্রি। যেই এসছে ঋষ্যসিংহ বলছে শোনো বাবা না ভুলভাল কথা বলছে আমাকে, হ্যাঁ তোমার ব্যাপারে অনেক ভুলভাল কথা বলেছে, আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা ভুলভাল কথা বলো তোমাকে আমার থেকে, তুমি বাবা আসার আগে চলো আমরা চলে যাই, আমি তোমার সঙ্গে তপস্যা করব, এটা আমি বুঝে গেছি। তো কী যে তপস্যা তো করবে না সেটা পরে বুঝেছে, কিন্তু বলছে চলো তোমার আশ্রমে যাই, সেখানে গিয়ে আমরা তপস্যা করবো একসাথে, ব্রহ্মচর্য পালন করবো, তোমার সাথে থাকবো, হ্যাঁ তোমার সাথে থাকবো। এবার নিয়ে গেছে নৌকায় গিয়ে বিশ্বসিংহ মানে বলছে যে এটা কোথায়, এটা তো আশ্রম নয়। বলছে তুমি চিন্তা করো না, তোমার আমার উপর বিশ্বাস আছে তো, তুমি চিন্তা করো না, প্রলোভিত করেছে, বলছে কোনো অসুবিধা নেই, আমাদের যে তপস্যা সেদিকেই আমরা যাব। তাকে প্রলোভিত করে অঙ্গদেশের দিকে রওনা দিয়েছে, এবং অবভিয়াসলি ঋষ্যসিংহের ক্ষেত্রেও ও তো ওই মোহে আবিষ্ট হয়েই চলে যাচ্ছে, এবং চলতে চলতে সে মানে ওইখানে পৌঁছে যায়, অঙ্গদেশে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর কি হয়, এই সে অঙ্গদেশে পা রাখে বৃষ্টি। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, এখানে বলা আছে যে নৌকা যেখানে উপস্থিত হলো, মানে যে নৌকা যেখানে এসে ভিড়লো, সেখানে একটা কিন্তু রাজা মানে লোমপাদ এক মানে সুন্দর এবং বিচিত্র আশ্রম নির্মাণ করে, হ্যাঁ এ সমস্ত হয়েছে। তো বৃষ্টি হলো, এবং লোমপাদ বললেন বেঁচে গেলাম আমি, খুবই খুশি হয়েছেন, এবং তার কন্যা শান্তার সাথে তাকে বিবাহ দেন। ঋষ্যসিংহ বিবাহ দিবে, এখানে তারপরে তার মধ্যে আর কিছু লেখা নেই, বিবাহ দিয়ে ফেলে। এবার ওরা ওদিকে আছে, আর এবার লোমপাদ বুঝতে পেরেছে যে আচ্ছা কাশ্যপ মুনি তো খুঁজতে খুঁজতে এখানে আসবে, বিভাণ্ডক কাশ্যপ তো আসবে এখানে। তো সে সমস্ত রাস্তায় লোকজন বলছে একটা কাজ করো, এর আসার যে সমস্ত রাস্তাটা আছে এখানে প্রচুর তুমি গরু এবং অন্যান্য গৃহপালিত জন্তু তুমি রাখো, আর পুরো রাস্তাটা খুঁড়ে ফেলো, মানে চাষের মতন করে ফেলো, চাষি জমি বানিয়ে ফেলো পুরো রাস্তাটা, এই রাস্তা দিয়ে উনি আসবেন। আর সবাইকে বলছে যখনই উনি আসবেন ওনাকে খুব সাদরে অভ্যর্থনা করবে, আর উনি কিছু জিজ্ঞেস করলে বলবে যে এ সব আপনার ছেলের রাজত্ব। তো ঠিক আছে, এবার কাশ্যপ মুনি তো ফিরেছেন, বিভাণ্ডক ফিরে দেখেছেন যে ছেলে নেই, প্রথমত রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে, বলে আমি তো শেষ করে ছাড়বো। তো
এবং তার মনে হয়েছে যে কোনো এক রাজাই এটা আমার এখান থেকে অপহরণ করে নিয়ে গেছে। এবং তিনি আন্দাজে বা মানে অনুমানে তিনি বুঝেছেন এটা লোমপাদি করতে পারে। তো সে অঙ্গদেশের দিকে রওনা দিয়েছে। তো রাস্তায় অবভিয়াসলি অমনি জায়গা দেখতে পেলেন যে চাষি জমি, অনেক গরু টরু আছে। তো সেখানে একটু ক্লান্ত হয়ে গেছিলেন, তো একজনকে বলেন আমি থাকতে দাও রাত্রে। থাকলেন ওখানে। সকালে জিজ্ঞেস করতে হচ্ছে এই যে জমিটা রয়েছে কার রাজত্ব, তোমরাও এত ভালো লোক, এত সেবা শুশ্রূষা করলে আমার সারা রাত ধরে আমার ক্লান্তি দূর করার জন্য, কী ব্যাপার, তোমরা কোন রাজত্বের? কি বলে, এই সমস্ত তো আপনার ছেলের, এই সমস্ত চাষি জমি আপনার ছেলের, আমরা ধন্য আপনাকে সাহায্য করতে পারি। এই করে তিনি এবার এই প্রথম তুষ্ট হলেন। এটা হচ্ছে চম্পানগরীতে, চম্পানগরী বা চম্পা গ্রামে। এটা মুঙ্গেরের কাছাকাছি এখনো দুটো গ্রাম আছে যেটার নাম হচ্ছে চম্পা। তো এবার তিনি যতই এগোচ্ছেন অঙ্গরাজ্যের দিকে, তত এরকম বারবার হয়েছে যে যেখানে উনি যাচ্ছেন সেখানেই এরকম অভ্যর্থনা পাচ্ছেন এবং সবাই বলছেন এই আপনার ছেলেরই। তো বাই দ্য টাইম উনি পৌঁছলেন রাজধানীতে অঙ্গরাজ্যের, ততদিনে ওনার রাগ প্রশমিত তো হয়েই গেছে, বরং একটু খুশিই হয়েছেন যে যাক ঋষ্যশৃঙ্গের একটা হিল্লে হলো। হ্যাঁ, এবং লোমপাদ এসে ওনাকে মানে পূজা করা, ওনার প্রতি একেবারে নিজের সমর্পণ নিবেদন করে তিনি পুজো টুজো করলেন। তারপর তার মনে যেটা বললি তুই, না ঋষ্যশৃঙ্গের একটা গতি হচ্ছে, পুত্র এবং পুত্রবধূকে দেখলেন, আশীর্বাদ করলেন পুত্রবধূকে, এবং ঋষ্যশৃঙ্গকে বললেন তুমি এখানেই থাকো, তোমার তো আশ্রম রয়েছে এবং তুমি বিবাহও করেছো, তোমার একটি যদি পুত্র সন্তানের যখন জন্ম হবে তখন তুমি আবার ফিরে এসো। তো ঋষ্যশৃঙ্গেরও তেমনি হলো, পুত্র হওয়ার পরে তারা চলে গেলেন আবার। হ্যাঁ, মানে আশ্রমে ফিরে গেলেন। এই যেখানে আশ্রমে এখন পাণ্ডবরা দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির ইত্যাদি, সেখানে তারা ফিরে এসেছিল এবং শান্তাও তার সাথে সাথে আসে। এটা খুব ইম্পর্টেন্ট যে শান্তাও তার সাথে, বলছে এখানে নল দময়ন্তী যেরকম, হ্যাঁ সেরকমভাবে শান্তা একেবারে ছায়া সঙ্গিনীর মতন ফিরে এসেছিলেন। তো এই সেই পুণ্যভূমি যুধিষ্ঠির, যেখানে এত কিছু কাণ্ড হয়েছিল এবং ঋষ্যশৃঙ্গের মতন এরকম ঘোর তপস্যা করেছিলেন ঋষ্যশৃঙ্গ এখানেই। তো তোমরা নতজানু হয়ে এখানে অবগাহন করে, নতজানু হয়ে এখান থেকে নিজেদের তীর্থের যা পুণ্য সেটা সংগ্রহ করো। এই হলো গল্প বেসিক্যালি। এটার একটা জিনিস আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হলো জাতকের গল্প। জাতকের গল্পে নলিনিকা জাতক নম্বর 526, তাই তো বোধ হয়, হ্যাঁ 526, এবং আলম্বুসা জাতক নম্বর 523। এখানে ঋষ্যশৃঙ্গের কাহিনীর সঙ্গে খুব সাদৃশ্যপূর্ণ দুটো গল্পের ব্যাখ্যা পাওয়া যায়। এখানে পালি জাতক, মানে পালি গ্রন্থগুলো যে জাতকের গ্রন্থ, সেখানে নামকে বলা হয়েছে ইসি সিঙ্গা। আচ্ছা, ইসি সিঙ্গা, এবং যা সংস্কৃত থেকে যদি পালি করা হয় তাহলে সেটা ঋষ্যশৃঙ্গই। আর এখানে নলিনিকা জাতকের কাহিনীর যে কাঠামোটা সেটা কিন্তু বেসিক সেম, কিন্তু দৃষ্টিভঙ্গিটা অবভিয়াসলি বৌদ্ধ ধর্মের যে নৈতিকতা, বৌদ্ধ ধর্মের যে বেসিক মোরাল ভ্যালুস, সেই সমস্তর উপর বেস করে করা। আর সেখানেও কিন্তু হরিণী পান করে সেখান থেকে তার জন্ম হয়, তার নাম রাখা হয় ওই ইসি সিংহ। বোধিসত্ত্ব পিতা পুত্রকে বলে, শোনো নারী সঙ্গ করলে কিন্তু গণ্ডগোল আছে, মানে একেবারেই সেম পুরোটা। আর এখানে যেটা হয় সেটা হলো, হ্যাঁ এখানে একটা অদ্ভুত অ্যাঙ্গেল আছে। এত তপস্যা তিনি করেন, তার যে পাওয়ার অফ ব্রহ্মচর্য, তার যে চারিদিকের এক্সপোজার নেই, এইটা না এতটা পাওয়ারফুল যে ইন্দ্রর মানে সিংহাসনও কেঁপে যায়। এবং ইন্দ্র এই কনস্পিরেসিটা করেন যে না, এ যদি এরকম পাওয়ারফুল হয় তাহলে ভবিষ্যতে তো আমার স্বর্গ অধিগ্রহণ করে নেবে। তো উনি যেটা করেন সেটা হলো এই চরিত্রটা ভঙ্গ করতেই হবে। এইখানে ওই পৃথিবীতে খরা তিনি সৃষ্টি করেন, লং গেম, হ্যাঁ খরা সৃষ্টি করেন, এবং তারপরে এই সেম ঘটনাটা ইন এ ডিফারেন্ট ওয়ে। এবং হ্যাঁ এখানেও একটা অদ্ভুত জিনিস আছে, এটা হলো রাজাকে বলে যে শোনো, একজন ঋষি আছে যার নাম ইসি সিঙ্গা, একজন জাতক আছে, মানে একজন আছে, তিনি যদি তার ব্রহ্মচর্য তুমি খরণ করতে পারো বা খর্ব করতে পারো, তাহলে তিনি আকাশের দিকে তাকালেই কিন্তু বৃষ্টি হবে। তুমি এবার দেখে নাও কি করা যাবে। এবার এই নলিনিকাকে তার কন্যা,
মানে এখানে যেখানে শান্তা ওখানে হলো নলিনিকা সন্ন্যাসিনী বেশ ধারণ করে ওর কাছে গিয়ে পৌঁছয়। ব্যাপারটা একই, কিন্তু একটু অন্যভাবে দেখা। এবার আরো অন্যান্য পুরাণেও এর গল্প আছে। এটা একটু এদিক ওদিক তো হতেই পারে, কারণ হচ্ছে আমারও খুব দুটো জিনিস অদ্ভুত লেগেছে এই পুরো গল্পটাতে। এক হচ্ছে সেই হরিণীটার নাম নেই। হ্যাঁ, জেনারেলি এরকম হয় না। হরিণীর নাম বোধহয় আছে, কিন্তু আমি এক্স্যাক্টলি একবার এটা তো ডিটেল এটাতে নেই। আর দ্বিতীয় হচ্ছে বনিতা কন্যা যিনি গেছেন ওকে মোহে আবিষ্ট করতে, তারও নাম নেই। হ্যাঁ, ওনাকে শুধু বনিতা কন্যা হিসেবেই বলা হয়েছে। ওটাও খুব অদ্ভুত, কারণ এত বড় একটা ভূমিকা সে পালন করলো, তার নাম দেয়া হলো না কেন? এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি নাম নেই। বড়টা তো আমি পড়ে দেখলাম যে শুধু যেটা আছে সেটা হলো দেবকন্যা এক, যাকে ব্রহ্মা বলেছিল যে তোমার গর্ভে তুমি হরিণী হিসেবে জন্মাবে, তোমার গর্ভে ঋষ্যসিংহ নামে একজন দারুণ, মানে সেই অর্থে খুবই একটা পাওয়ারফুল মানুষের জন্ম হবে, এইটাই। এখানে আমার মানে দুটো জিনিস মনে হয়। একটা হচ্ছে যে এই যে বিভিন্ন অন্যান্য প্রাণীর মধ্যে মানুষের জন্ম, এটা তো পসিবল নয় না। তাহলে এরকম একটা গল্প কেন বানানো হচ্ছে? এক্স্যাক্টলি, আমিও বুঝলাম না এটা। কিছু কিছু জায়গায় তো বোঝা মুশকিল। তো সেখানে সেটা আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন। তো আমার মনে হয় যে এটার দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে দুটো মেসেজ দেওয়ার জায়গা থাকতে পারে। এক হচ্ছে যে মানুষ এবং প্রাণী সবই যে বেসিক্যালি একটা সিমিলারিটি আছে, মানুষ হিসেবে তারা আলাদা করে বিরাট কিছু নয়, এটা বোঝানোর একটা জায়গা থাকতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে বিভিন্ন পশু পাখিকে বলা হচ্ছে, এগুলোকে মেটাফর হিসেবেও ইউজ করা হয়ে থাকতে পারে। মানে হরিণীর মতো নারী হয়তো হতে পারে, কিংবা একদম তুই যেটা প্রথমে বললি সেটাও হতে পারে, দুটোই হতে পারে। আর এখানে আরেকটা জিনিস এইটা থেকে পাওয়া যায় বলে মনে হয়, সেটা হলো দুটো জিনিস। যদি আমি বৌদ্ধ গল্পটার বাইরে নাও যাই, শুধু এটাতেই থাকি, সেখানে কিন্তু এই যে একটা পিতা একটা মানুষকে, একটা ছেলেকে তার ব্রহ্মচর্যটা অলমোস্ট না জানিয়ে পালন করাচ্ছেন, এটা কিন্তু ওয়াজ নট রাইট আমার মনে হয়েছে। হ্যাঁ, দ্যাটস অলসো গুড। মানে দ্যাটস অলসো ট্রু। কারণ দেখ, তুই যদি নাই জানিস যে আমি চুরি করতে পারবো, তাহলে তো তুই চুরি করছিস না, এটা কোনো বড় কাজ নয়। এটা একেবারেই আমার ভার্চু নয়, বা আমার গুণ নয়। মানে যখন তুমি জানো যে তুমি অপরাধটা করতে পারো, তবুও তুমি করছো না। মানে ধর দুর্নীতি, যে আমি দুর্নীতি করলে ধরার কেউ নেই, কিন্তু তবুও আমার এটা চয়েস, আমার মোরাল কম্পাস বলছে আমি দুর্নীতিটা করবো না, তাহলেই ওটাকে সততা বলা যেতে পারে। তা না হলে তোমার পুলিশের ভয়ে, বা ইডির ভয়ে, কি এই সমস্তের ভয়ে তুমি দুর্নীতি করছো না, তুমি সৎ কিসের? তোমার ইউ আর জাস্ট স্কেয়ার্ড পার্সন। তো সে তেমনি করে এখানেও তুমি যদি জানো যে হ্যাঁ ব্রহ্মচর্য ইত্যাদি, এই ব্রহ্মচর্য ব্যাপারটা কি এটাই জানে না একটা মানুষ, সে ব্রহ্মচর্য কি করে পালন করছে? তাকে তো ব্রহ্মচারী বলা যায় না এখানে আমার মনে হয়। এবং আরেকটাও জিনিস দেখা যাচ্ছে যে এই ঘটনাটা, এই যে তাকে নিয়ে যাওয়া হলো প্রলোভিত করে, তিনি যে প্রলোভনের দ্বারা গেলেন, যেহেতু এই মানুষটির মধ্যে বা এই মণিপুত্রের মধ্যে যেহেতু সততা খুব স্ট্রং ছিল, এবং তার যে আবিষ্ট হওয়া সেটা খুব বায়োলজিক্যালি তিনি আবিষ্ট হয়েছেন, এবং তিনি যখনই পৌঁছলেন ঘটনাটা কিন্তু ঘটলো। হ্যাঁ, সেটাও আছে। মানে উনি কিন্তু যখনই পৌঁছলেন বৃষ্টি কিন্তু হলো, এবং সেটা কিন্তু আসলে ধরার একটা মানে কি বলবো, সিক্ত হলো আর কি, ধরা। তো এই আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজকের গল্পটা, প্রত্যেকটা গল্পই খুবই ইন্টারেস্টিং হয়, প্রত্যেকটা গল্পের নিজস্ব একটা রূপ থাকে, নিজস্ব একটা আইডিয়া থাকে। আমরা চেষ্টা করি আমাদের মতো করে সেই গল্পটাকে বলার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।